আগামী সংসদ নির্বাচনে যারা সংস্কারের পক্ষে থাকবে, আমরা সংস্কারের পক্ষের শক্তি। আমরা বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই যে ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা মনে করি এই আগামী যে সংসদটি গঠিত হবে, এই সংসদে যারা সংস্কারের পক্ষে থাকবেন তারাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তো সেই জায়গা থেকে আমরা পর্যালোচনা করছি, আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে এবং আমরা মনে করি আমরা সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই অর্জন করতে পারব। সংস্কারের পক্ষের শক্তি হিসাবে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারি। যারা সংস্কারের পক্ষে রয়েছে, আপনারা নিজেরাই দেখেন যে তারা বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর কারা বাংলাদেশের সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, সেটা আপনারা নিজেরাই বের করুন। না, আমরা তো মনে করি না যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নির্বাচন, যে ভবিষ্যতের যে নির্বাচন, সেটা তো আবার একটা স্ক্রিপ্টেড ইলেকশনের দিকে যেতে পারে বলে আমরা শঙ্কা করছি। যেমন সচিবালয়তে ডিসি ভাগাভাগি চলছে, আইএসপি ভাগাভাগি চলছে, বড় বড় রাজনৈতিক দল গণিমতের মাল হিসাবে আমাদের ডিসিএসপিদেরকে ভাগাভাগি করে নিচ্ছে, ওসিদেরকে ভাগাভাগি করে নিচ্ছে, ইউনোদেরকে ভাগাভাগি করে নিচ্ছে। এখন এই যে ডিসিএসপি, ইউনো, ওসি, তারা হচ্ছে খেলার রেফারি। এখন তাদেরকে প্লেয়ার বানানোর জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আবার একই সাথে সাথে আপনার নির্বাচন কমিশনের যেই ধরনের কার্যক্রম আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন কী ধরনের এক ধরনের ব্যক্তি ইচ্ছা সর্বস্ব সিদ্ধান্ত নেয়। যেমন মার্কা দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন, মার্কা দেওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে আপনার কোনো নীতিমালা নেই। কোন মার্কাটা অন্তর্ভুক্ত করবে সেটারও নীতিমালা নেই, কোনটাকে দিবে সেটারও নীতিমালা নেই, কেন আলুমুলা ঢুকাইছে সেটারও নীতিমালা নেই, কেন আবার শাপলা পলি আবার লিপিবদ্ধ করছে সেটারও নীতিমালা নেই। অর্থাৎ তাদের যেভাবে ইচ্ছা সেভাবে করছে এই নির্বাচন কমিশন। এই যে আওয়ামী লীগদের এই যে সন্ডা পান্ডাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে দীর্ঘ 15 বছর ধরে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটাও কিন্তু স্পষ্ট করে নাই। আমরা জেনেছি নির্বাচন কমিশনে 1.5 কোটি মৃত ভোটার লিস্ট রয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি কবর থেকে এসে ভোট দিতে দেখেছি। আমরা 2014 সালে, 2018 সালে, 2024 সালে আমরা দেখেছি কবর থেকে এসে ভোট দিয়েছে। 20 বছর আগে মারা গেছে, এখন নাকি এসে ভোট দিচ্ছে এবং বাড়ির সবাই মিলে হচ্ছে নির্বাচন কেন্দ্রে খুঁজতে গেছে। এই সার্বিক দিক বিবেচনায় এবং দিন শেষে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিকভাবে যদি আমরা রাজনৈতিক দলগুলো যদি সহায়তা না করে, রাজনৈতিক দলগুলো যদি আগ্রহী না হয় যেটা ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি একটা ইলেকশন করবে, যদি রাজনৈতিক দলগুলো এক পেজে না আসতে পারে, তাহলে আমি একটা সংখ্যা অবশ্যই দেখতে পাচ্ছি। দেখেন, এই যে সংখ্যাটা উল্লেখ করা হয় আওয়ামী লীগের ক্ষেত্রে, প্রথম বিষয় হচ্ছে আওয়ামী লীগের আলোচনা এখন অপ্রাসঙ্গিক। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ফেসিবাদ বিরোধী যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতপার্থক্য হবে, মতবিরোধ হবে, টেবিলে ডিসকাশন হবে, আর্গুমেন্ট হবে, তাদের সাথে আমরা একমত হব বা হব না, আমাদের সাথে তারা একমত হবে বা হবে না, কিন্তু দিন শেষে আমাদের ওয়ার্কিং রিলেশন কন্টিনিউ থাকবে। কিন্তু বাংলাদেশের ক্রিয়াশীল গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নেই, এটা একটা ফেসিস্ট একটা সংগঠন এবং এই ফেসিস্ট সংগঠন জনবিরোধী হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশ থেকে তাদের পালাতে হয়েছে। আপনি যে সংখ্যাটা বললেন সেই সংখ্যার যদি তাদের সমর্থন থাকতো তাদেরকে পালাইতে হইতো না। কই ছিল তারা জুলাইতে? তারা কই ছিল 5ই আগস্ট? কই ছিল তারা? এবং এই পরিমাণ জনসমর্থন যদি থাকতো তাহলে তাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করতে হইতো না। এই পরিমাণ জনসমর্থন যদি থাকতো তাহলে তাদের এই মিডনাইট ইলেকশন আয়োজন করতে হতো না। এই পরিমাণ জনসমর্থন যদি থাকতো আমি তুমি এবং দামি ইলেকশন আয়োজন করতে হতো না। এই পরিমাণ জনসমর্থন যদি তাদের থাকতো তাহলে 153টা আসন আনকনটেস্টেড থাকতে পারতো না। এই যে আলাপগুলো সেটি হচ্ছে যে এক ধরনের যারা ফেসিস্টদের, যাদের জিহুবা দিয়ে, যাদের লেখনী শক্তি দিয়ে, যাদের মিডিয়া দিয়ে যারা এই ফেসিস্টদের বৈধতা উৎপাদন করে গিয়েছে, আপনি দেখবেন ছাত্রদল বা শিবির বা ফেসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যদি আগে খুন হতো বা গুম হতো, কীভাবে রিপোর্টিংটা হতো? শিবিরের 3 কর্মীকে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত, যাতে করে এই বৈধতা উৎপাদন করা যায়। শিবির মরলে কোনো অপরাধ নাই, ছাত্রদল মরলে কোনো অপরাধ না, বিএনপি মরলে কোনো অপরাধ না। এই যে এক ধরনের সংস্কৃতি যারা বৈধতা উৎপাদন করেছে তারাই এখনও চুয়াই বয়ানটা মাটি নিয়ে আসছে।
প্রথমত। দ্বিতীয়ত, আপনি দেখবেন অনেক টকশজীবী আছে যারা 2024 সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে গণতন্ত্র নাকি কীভাবে ভুলুণ্ঠিত হয়েছে এই বয়ান উৎপাদন করেছে, এই সম্মতি উৎপাদন করার চেষ্টা করছে, তারা এখন টকশোতে নর্মালাইজ হচ্ছে। এই যে মিডিয়া ফেসিজম, তারপরে হচ্ছে বিজনেস ফেসিজম, আমাদের সুশীল সমাজের নামধারী ফেসিজম, এই জায়গাগুলোতে তো আমরা হাত দিতে পারি না। যেমন তারা সুবিধা নিয়েছে আওয়ামী লীগ হয়ে, এখন তারা বর্তমানে আবির্ভূত হয়েছে সাংবাদিক পরিচয়ে, টকশোজীবী পরিচয়ে, বুদ্ধিজীবী পরিচয়ে, লেখক পরিচয়ে অথবা সাংস্কৃতিক কর্মী পরিচয়ে। কিন্তু আওয়ামী সুবিধাটা নেওয়ার সময় তারা কিন্তু আওয়ামী লীগের কর্মী হিসাবে সুবিধা নিয়েছে। তখন কিন্তু মানবতা, তখন কিন্তু হিউম্যান রাইটস, এই যে বিষয়গুলো তাদের বোধোদয়, তাদের বোধ চিত্ত তাদের জাগ্রত করতে পারেনি। তো সেজন্য আমরা এই যে কনসেপ্ট ম্যানুফ্যাকচার এগুলো হচ্ছে এক ধরনের ম্যানিপুলেশন। আর আমরা ভোট জনগণের কাছে চাইব। আমরা জনগণ যারা বাংলাদেশের নাগরিক, যারা বাংলাদেশে বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, যারা বাংলাদেশের এই সার্বভৌমত্বে বিশ্বাস করে, 24, 71, 52, 47কে ধারণ করে, যারা বাংলাদেশের যাদের গুম খুন ফৌজদারি কোনো অপরাধ নেই, যারা তাদের কাছে আমরা ভোট চাইব, তাদের কাছে অবশ্যই আমরা ভোট চাইব। বিএনপি যেই অবস্থান নিয়ে দিন শেষে ওই অবস্থানেই সবাইকে আসতে হবে। আমরা এনসিপি যে পজিশনটা নেই এই পজিশনেই সবাইকে আসতে হবে। বলে এখানে আসলে দিন শেষে ট্রফি যার মাঠটা, তো ট্রফি দিন শেষে এনসিপি। এটা অভিযোগ ছিল, অভিযোগটা গত বছরের সেপ্টেম্বর অক্টোবরে এসছে। আজকে পর্যন্ত দেখেন তাকে পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, দুদুকে তাকে হচ্ছে তার এনআইডি ব্লক করা হয়েছে। এখন আমরা তো আমাদের জায়গা থেকে আমরা করেছি, দলীয় জায়গা থেকে আমরা ব্যবস্থা নিয়েছি, আইনগত আমরা হচ্ছে এই বিষয়টাকে অ্যাড্রেস করা হচ্ছে। রাষ্ট্র এখন ব্যবস্থা নেবে, সরকার ব্যবস্থা নেবে। সরকার যদি খুঁজে না পায়, এ পর্যন্ত তো কোনো কনক্রিট এভিডেন্স পায়নি, তো কনক্রিট এভিডেন্স না পেলে তো আপনি বলতে পারবেন না। অবশ্যই আপনারা এটা তো হচ্ছে আপনারা নিজেরা খুঁজে বের করেন। এবং আমরা তো এইটাই চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষেত্রে একটা উদাসীন পরিচয় দিচ্ছে, উদাসীনতার। এবং অন্তর্বর্তীকালীন সরকার আমরা চাই উনি নির্মোহ ভূমিকা পালন করবে, নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কোনো দলকে কোনো ধরনের আমরা চাই, আমরা যে গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছি, আমরা সবাই বাংলাদেশের সবাই একটা ভোটের, একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা ভোটের অপেক্ষায় রয়েছে। এবং এই ভোটটা যেন অনুষ্ঠিত হতে পারে সেটার দায়িত্ব আমাদের সকল রাজনৈতিক দলের। দিন শেষে আসলে কে জিতলো কে হারলো, দিন শেষে ভোট জিতবে, দিন শেষে গণতন্ত্র জিতবে। গণতন্ত্র জেতার জন্য, জনগণ জেতার জন্য এবং ভোটের এই যে সংস্কৃতি জেতার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।